এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বিশ্ব খাদ্য সংস্থা বলছে সিরিয়ায় নিরন্ন মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। আল জাজিরা টেলিভিশনের প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। আগামী বিজয় দিবসের দিনে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের চলাচল শুরু হবে এমন আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী। এমআরটি কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করবো যেন আমরা 16 ডিসেম্বরের প্রথম সেকশনটা খোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা চেষ্টা করবেন জান প্রাণ দিয়ে, কিন্তু কথা দেওয়ার মতো অবস্থা তাদের এই মুহূর্তে নয়, এইটা মনে রাখা দরকার। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রীতিভাজন ইস্যু, তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। বিশ্ব খাদ্য সংস্থা WFP বলছে, সিরিয়া থেকে উদ্বেগজনক তথ্যে জানা যাচ্ছে যে সেদেশে নিরন্ন মানুষের সংখ্যা বেড়েছে। 1,20,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 60%, তাদের ঘরে যথেষ্ট খাবার নেই। সংস্থাটি বলছে 10 বছর ধরে গৃহযুদ্ধের ফলে পরিবারগুলোর হাতে সঞ্চয় নেই এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা হিমশিম খাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু 1 বছর কমেছে বলে সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে। 2020 সালের প্রথম 6 মাসে গড় আয়ু যা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সবচেয়ে কমেছে বলে সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের উপাত্ত বলছে। এতে দেখা যাচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীর গড় আয়ু কমেছে সবচেয়ে বেশি, কৃষ্ণাঙ্গদের কমেছে প্রায় 3 বছর আর হিস্প্যানিক জনগোষ্ঠীর কমেছে 2 বছর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলছেন, যেসব উন্নয়নশীল দেশে টিকাদান কর্মসূচি এখনো শুরু হয়নি, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের জন্য জরুরি ভিত্তিতে তাদের করোনা ভাইরাস ভ্যাকসিনের 5% বরাদ্দ রাখা। ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফ্রিকার কিছু দেশ ইউরোপের চেয়ে দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনছে, নয়তো তারা চীন বা রাশিয়ার কাছ থেকে এমন ভ্যাকসিন আনছে যেগুলোর কার্যকারিতা অনিশ্চিত। করোনা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোর জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাসিন্দাদের মাথাপিছু $350 জরিমানা করা হচ্ছে। এ ধরনের ঘটনা বিশ্বে প্রথম। সেদেশের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোভিড ভ্যাকসিনকে বাধ্যতামূলক ঘোষণা করেছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ চলার মাঝেই রাজধানী নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান ব্যবহার করেছে। সেদেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গনেও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে এবং সড়কে গাড়ি ফেলে রেখে যানজট তৈরি করেছে। ভারতে নভেম্বর থেকে বিক্ষোভরত কৃষকরা কৃষি সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনার প্রতিবাদে দেশব্যাপী তাদের সর্বসাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রেল লাইন অবরোধ করে শত শত কৃষক শান্তিপূর্ণভাবে 4 ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করলে বিশেষ করে উত্তর ভারতে ট্রেন চলাচল ব্যাহত হয়। আজকের পরিক্রমায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামের প্রতিবেদনটি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে বলে জানা যাচ্ছে। দলটির নেতাদের অনেকে তা স্বীকারও করেছেন। তবে তারা বলছেন, তাদের ভাষায় অনেক অসত্য তথ্য দিয়ে এ ধরনের প্রতিবেদন তৈরি ও প্রচারের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেই তাদের দল এবং সরকার মনে করছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই শিরোনামের কারণেই আওয়ামী লীগে বেশি প্রতিক্রিয়া হয়েছে। অন্যদিকে সরকার প্রধানকে ঘিরে শিরোনাম করার পাশাপাশি প্রতিবেদনের বিষয়বস্তু ছিল সেনাপ্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে। ফলে গত 1 ফেব্রুয়ারি প্রতিবেদনটি আল জাজিরায় প্রচার হওয়ার পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিবেদনটির ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে, এরপরও আওয়ামী লীগের নেতা কর্মীদের মানুষের কাছে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে দলটির নেতাদের অনেকে বলেছেন। আওয়ামী লীগের
লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন প্রচার করার পর তা যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে তাঁরা মনে করেন। আর্মির চিফ অফ স্টাফ, তার ভাই, তার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তার সাথে আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, তাকে এইভাবে জড়ানো এটা খুবই দুঃখজনক এবং কোনক্রমেই গ্রহণযোগ্য না। এই জন্য আমি বলি, এটা উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে। সাধারণ মানুষকে তো বিভ্রান্ত করছে, ভুল বোঝাচ্ছে। আমরা ব্যাখ্যা দিলে আস্তে আস্তে মানুষ জানতে পারবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাই বিষয়টিতে দল থেকে একই বার্তা পেয়েছেন। দলটির মধ্যম সারির এবং তৃণমূলেও নেতাকর্মীরা প্রতিবেদনটি প্রচারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে বর্ণনা করে তাদের বক্তব্য তুলে ধরছেন। কয়েকটি জেলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে দলটির একজন নেত্রী শামীমা হারুন বলেছেন, তাদের বিরোধী রাজনৈতিক শিবির থেকে মাঠ পর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়েই নানা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক রাজনীতিবিদ এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ এই বিষয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব যে সিদ্ধান্তটি নিচ্ছেন, যেভাবে এগোচ্ছেন, সেখানে আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা আছে এবং আমরা এইভাবে এগোতে চাই। তবে পরিস্থিতিটা যে অস্বস্তিকর সেটাও আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে স্বীকার করেন। দলটির একজন কেন্দ্রীয় নেত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, তাদের নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে, কিন্তু সেটা সরকার বা আওয়ামী লীগের জন্য বিব্রতকর নয় বলে তিনি মনে করেন। আওয়ামী লীগকে সারা জীবনই প্রতিপক্ষকে ফেস করে করেই চলতে হয়, কিন্তু আমাদের খুব দুঃখ হয় যখনই বাংলাদেশ এগিয়ে যায় তখনই বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি কাজ করে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, প্রতিবেদনটিকে ঘিরে আওয়ামী লীগ বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারকে বা সরকারের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কোনো সমালোচনামূলক প্রতিবেদন হলেই এটা নিয়ে হইচই হয়, তখনই সরকার বিরোধীরা এটার সুযোগ নিয়ে নানান প্রচার চালায় এবং সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয় যে আমরা প্রত্যাখ্যান করলাম। তো সুতরাং এটা নতুন কিছু না। তবে যেহেতু এবার বিষয়টি সেনা প্রধানকে কেন্দ্র করে মূলত, সুতরাং এটা একটু অন্য মাত্রা পেয়েছে এবং শুরু থেকেই আমার মনে হয়েছে যে সরকারের পক্ষের লোকেরা অতি প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আওয়ামী লীগ দলের নেতারা আমার মনে হয়েছে যে সেনা প্রধানের ব্যাপারটাতে বিব্রত চাইতেও বেশি। তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, আল জাজিরার এই প্রতিবেদন তৈরির পেছনে জড়িতদেরও চিহ্নিত করে তাদের রাজনৈতিক পরিচয়ও তারা উন্মোচন করার চেষ্টা করবেন। কাদির কল্লোলের প্রতিবেদন। আগামী বিজয় দিবসের দিনে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের চলাচল শুরু হবে, এরকম একটি আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে এ ব্যাপারে এই মুহূর্তে নিশ্চয়তা পাওয়া যাবে না বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। মিস্টার মান্নান গতকালই ঢাকার উত্তরায় মেট্রো রেলের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। পরিকল্পনা অনুযায়ী 2022 সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো লাইনই চালু হওয়ার কথা। আজ সন্ধ্যের দিকে মিস্টার মান্নান আমাকে বলছিলেন, বিজয় দিবসের দিনে এই রেল চালু হওয়ার বিষয়টির একটি বিশেষ ব্যঞ্জনা রয়েছে। আমাদের আশা, আমরা চাই এমআরটি কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করবো যেন আমরা 16 ডিসেম্বরের প্রথম সেকশনটা আগারগাঁও পর্যন্ত বোধহয় নোটিশ স্টেশন না খুলবে, খোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা চেষ্টা করবেন জান প্রাণ দিয়ে, কিন্তু কথা দেওয়ার মতো অবস্থা তাদের এই মুহূর্তে নয়, এইটা মনে রাখা দরকার। মিস্টার মান্নান, তাহলে এই মেট্রো রেলের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম সেটা কবে থেকে শুরু হবে? বাণিজ্যিক স্বাভাবিক কার্যক্রম ফাইনালি 22 সালের ডিসেম্বরের মধ্যে 19 MRT-6 যেটা কাজ করছে বর্তমান প্রকল্প, সেটা শেষ করবেন বলে এমডি সাহেব আমাদেরকে বলেছেন। শুধু এটি বলেন নাই, তিনি বলছেন যে দুটা মাত্রা থাকে, সময়ের মাত্রা আর অর্থের মাত্রা। উভয় ক্ষেত্রেই আমাদের এমডি সাহেব আমাদেরকে বলেছেন যে তার আস্থা আছে যে উভয় ক্ষেত্রেই তিনি সাশ্রয় করবেন। তার মানে সময়ের আগেই শেষ করবেন, টাকারও যে পরিমাণ আমরা ইয়ারমার্ক করা আছে তার থেকে তিনি কম ব্যয় করবেন। এটা বিশাল ভালো সংবাদ আমাদের জন্য। তো সার্বিকভাবে মিস্টার মান্নান, আপনি যেহেতু পরিকল্পনা মন্ত্রী, আপনি জানবেন যে সার্বিকভাবে এই প্রকল্পের আসলে কাজ কত শতাংশ শেষ হয়েছে আর কতটুকু বাকি আছে? কয়েকটি লাইন এখানে আছে, এমআরটি 1, 2, 3, 5, 6, ওগুলো টেকনিক্যাল ব্যাপার, আমি সাধারণ মানুষ অত বিস্তারিত বলতে পারবো না। কালকে যেটা আমি দেখলাম এমআরটি 6 যেটা বললাম,
উত্তরার উত্তর ডিপো থেকে শুরু করে দিয়াবাড়ির জায়গা আছে যেখানে সব যে ডিপোটা স্টার্টিং, ওখান থেকে শুরু করে বাংলাদেশ, আপনি জানেন যে আমাদের সংসদ হয়ে ফার্মগেট হয়ে এদিকে হয়ে আপনি দেখছেন কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক যাওয়ার কথা ছিল শেষ হওয়ার, এটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিব বলছে যে বাংলাদেশ ব্যাংক একটু আগিয়ে 1-1.5 কিলোমিটার গেলে আমরা কমলাপুর স্টেশন, আমাদের আরেকটি হাব যেখানে জনগণের ট্রানজিট হয় লক্ষ লক্ষ মানুষের, ওটাকে মিলিয়ে দেওয়ার জন্য ওর জন্য নতুন করে ওই অংশ ইনক্লুড করা হয়েছে। সার্বিকভাবে এই পুরা জিনিসটা 22শে ডিসেম্বরে শেষ করবেন বলে আমাকে পিডি যে ডিএম এমডি সাহেব বলেছেন। এই মেট্রো রেলের যে ভাড়া কি হারে হবে সে বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এখনো হচ্ছে? ভাড়া তো আমরা ঠিক করতে পারবো না, এই কর্তৃপক্ষ ঠিক করবে না। এইটার জন্য সরকার ইতিমধ্যে একটি কমিটি করেছেন, তৃতীয় পক্ষ, ওইটা ওখানে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, এনবিআর এই বিভিন্ন সেকশনের লোকদেরকে নিয়ে একটি কমিটি, ওয়ার্কিং কমিটি কাজ করছে। ভাড়াটা সাশ্রয়ী হবে, তবে কষ্টটা রিকভার করতে হবে, তুলতে হবে। সুতরাং এখানে আমরা কোনো লাভের জন্য এটা করছি না, অন্যান্য সমমানীয় যানবাহনের সঙ্গে তুলনা করলে এবং আমাদের নিম্ন আয়ের মানুষরা যাতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো রীতিমতো প্রচারে নেমে পড়েছে, আর তার সঙ্গে ওই রাজ্যে পাল্লা দিয়ে ঘটছে রাজনৈতিক সহিংসতা। গতরাতে মুর্শিদাবাদ জেলার একটি রেল স্টেশনে বোমা হামলার শিকার হয়েছেন জাকির হোসেন নামে রাজ্য সরকারের এক মন্ত্রী। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে সেটা বলছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল বলছে যে রাজ্যে হিংসার রাজনীতি আমদানি করছে বিজেপি। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন যখন বুধবার রাতে ট্রেন ধরে কলকাতায় আসার জন্য মুর্শিদাবাদ জেলার নিমতিতা স্টেশনে পৌঁছন, সেখানেই বড়সড় বোমা বিস্ফোরণ হয়। মন্ত্রী ও দেহরক্ষী সহ 14 জন আহত হন বোমার স্প্লিন্টারে। রাতেই মিস্টার হোসেন সহ কয়েকজনকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ তাঁর অস্ত্রোপচার হয়েছে। কোনো মন্ত্রীর ওপরে বোমা হামলার ইতিহাস প্রায় নেই বললেই চলে। শেষবার 2008 সালে মাওবাদী জঙ্গিরা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে একটি বিস্ফোরণ ঘটিয়েছিল। তৃণমূল কংগ্রেস নেতা অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বলছিলেন, নির্বাচনে জেতার জন্য বিজেপি এ ধরনের হিংসাত্মক কার্যকলাপে মদদ দিচ্ছে। পশ্চিমবঙ্গে হিংসা আমদানি করা হচ্ছে। দিল্লিতে বসে চক্রান্ত করে বাংলা জয়ের জন্য নানা অভিসন্ধিমূলক প্রচার হচ্ছে, আর পাশাপাশি হিংসাত্মক কার্যকলাপে মদত দেওয়া হচ্ছে। জাকির হোসেন সাহেব ওনার উপরে এই হামলাটা আর মাধ্যম দিয়ে হিংসার বাতাবরণ সৃষ্টি করা, রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করা এবং তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ আর সেটাকে দুর্বল করবার লক্ষ্যে এই হামলা হয়েছে। মিস্টার হোসেনকে দেখতে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং যেহেতু রেল স্টেশনে এই ঘটনা হয়েছে তাই দায় রেল পুলিশকেই নিতে হবে। মন্ত্রীর ওপরে বোমা হামলা হওয়ায় যদিও বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে নিয়মিতই রাজনৈতিক নেতাদের ওপরে হিংসাত্মক হামলা হচ্ছে। কদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, মারধর চলছে। আরএসএস ঘনিষ্ঠ বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত বলছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে হিংসা ছড়ানোর হুমকি এবং ইঙ্গিত দিচ্ছেন তাতে কেন বাধা দিচ্ছেন না দল এবং প্রশাসনের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি? আজকে যদি পশ্চিমবঙ্গের অবস্থা উত্তেজনাপূর্ণ হয়ে দাঁড়ায়, নির্বাচনে যদি সন্ত্রাস এবং হিংসা হয়, তার দায় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, তৃণমূল কংগ্রেস দল হিসেবে এবং প্রশাসন কেউ এড়াতে পারেন না। এই যে রাজ্যের একজন মন্ত্রীর উপর হামলা হলো, রাজ্যের যে আইন শৃঙ্খলার একটা অবনতি হয়েছে এটা পরিষ্কার, এবং প্রশাসন একজন মন্ত্রীর উপর দিনে দুপুরে হামলা হয়ে গেল, প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা হলে এটা হয়। এর আগে 2008 সালে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা ছড়িয়েছিল পশ্চিমবঙ্গে। সেই রক্তক্ষয়ী নির্বাচনে বহু মানুষ হতাহত হয়েছিলেন। এখনও নির্বাচন ঘোষণাই হয়নি, তা সত্ত্বেও যেভাবে নিয়মিত হিংসাত্মক ঘটনার খবর আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে, তাতে ভোট এগিয়ে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জির। মন্ত্রীর উপর এই ধরনের হামলা আগে আমরা দেখিনি। অবভিয়াসলি মারার উদ্দেশ্যে এই ধরনের একটা বোমাবাজি, এইটা একেবারে নতুন মাত্রা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। রাজনীতির দিক থেকে পশ্চিমবাংলা এখন যা পরিস্থিতি, তাতে একটা নতুন মোড়ের দিকে এগোচ্ছে এবং সেই রাস্তার আগের রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস।
প্রথমে বিজেপির এক শীর্ষ নেতা এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সম্প্রতি ভোটের সময় খেলা হবে বলে একটা কথা নিয়মিতই বলছেন। দলীয় মিছিল মিটিংয়ে সংসদ সদস্য থেকে শুরু করে দলের মুখপাত্ররাও খেলা হবে কিনা সেটা বলছেন। দেওয়াল লিখনেও দেখা যাচ্ছে কথাটা। শিখা মুখার্জি বলছিলেন, এই খেলা হবে কথাটাও খুবই ইঙ্গিতপূর্ণ এবং সমানভাবে বিপজ্জনক। তার কথায় নির্বাচন একটা রাজনৈতিক প্রতিযোগিতা, এখানে কোন খেলার কথা বলছেন নেতা নেত্রীরা। অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। এবার আজ রাতের অন্য আয়োজন। এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। সম্প্রতি ঢাকার একটি আদালতে লেখক অভিজিৎ রায় হত্যা মামলা রায় হবার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে? সে বিষয়ে দু একটি চিঠি দিয়ে আজ শুরু করছি। প্রথমে লিখেছেন রংপুরের পীরগঞ্জ থেকে মুশফিকুর রহমান অলিউল্লাহ। ব্লগার ও লেখকদের জন্য এ রায় অবশ্যই সন্তোষজনক। কোনো ব্লগার বা লেখকের কোনো লেখা যদি নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে যায়, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার অবশ্যই হওয়া উচিত। আবার আইন নিজের হাতে তুলে নেওয়া মারাত্মক অপরাধ। আসলে ব্লগার ও লেখক সহ প্রতিটি নাগরিকেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা যেমন উচিত, তেমনি কারো ধর্মানুভূতিতে যেন আঘাত না লাগে সে কথাও মাথায় রাখতে হবে। আপনার সাথে অনেকেই একমত হবেন মিস্টার অলিউল্লাহ যে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে আপনি সেখানে একটি কিন্তু ব্যবহার করেছেন, যেটা আমার মতে অনেক সমস্যার জন্য দায়ী। কারণ এই কিন্তুকে ব্যবহার করেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়। এ বিষয়ে আরও লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীম উদ্দিন শ্যামল। বাংলাদেশের লেখক প্রকাশকদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ কতটা, এই শিরোনামে বিবিসি প্রবাহ টিভির অনুষ্ঠানটি দেখলাম। অনুষ্ঠানটির আমন্ত্রিত আলোচকের কথাগুলোও ভালো লাগলো। আলোচকের মতো আমারও মন্তব্য, বাংলাদেশে শুধু ব্লগার, মুক্তমানা লেখক কিংবা নাস্তিকদের হত্যা না হয় জঙ্গিরা করল, কিন্তু স্বাধীন সংবাদ পরিবেশনের জন্য কিংবা সরকারি দলের অন্যায় অন্যায্য কাজে বাধা দানকারী ব্যক্তিদেরও তো হত্যা করা হচ্ছে। ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ভয় আতঙ্কের জায়গায় থেকে গেছে, যা ভবিষ্যতের জন্য আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। একথা ঠিক। দেশের সরকার যদি ব্যক্তি এবং বাক স্বাধীনতা রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ না নেয়, তাহলে বিভিন্ন অজুহাতে মানুষের উপর আক্রমণ অব্যাহত থাকবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর সুনাম ক্ষুণ্ণ ইত্যাদি কারণ দেখিয়ে যদি আপনি নাগরিকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, তাহলে উগ্রবাদীরা সেই কারণ দেখিয়েই হত্যা করতেও উদ্বুদ্ধ হবে। এবারে করোনা ভাইরাসের টিকা নিয়ে কয়েকটি চিঠি। প্রথমে লিখেছেন সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি। সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী বা নার্সদের টিকা গ্রহণের যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র স্বাস্থ্যকর্মী সেজে ভুয়া নিবন্ধন করে টিকা নেওয়ার খবর গণমাধ্যমে এসেছে। এ ধরনের সংবাদ আমাদেরকে যেমন ব্যথিত করে, তেমনি যারা টিকা নিতে আগ্রহী অথচ বয়সসীমার কারণে নিতে পারছে না, তাদের বিষয়টিও আমাদের ভাবিয়ে তোলে। আবার যোগ্যতা থাকা সত্ত্বেও শহরের নিম্নবিত্তদের ও গ্রামের মানুষদের টিকা গ্রহণ ও নিবন্ধন করা থেকে পিছিয়ে থাকার ব্যাপারটা আমাদের কাছে শুভকর নয়। পুরো ব্যাপারটির মধ্যে সরকারের সমন্বয়হীনতা ও প্রচারণার ঘাটতি আছে বলে মনে হয়। আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন মিস্টার হক, তার অর্ধেকও যদি সত্য হয়, তাহলে তো সরকারের নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত। তবে সরকারের উচিত হবে যারা সবচেয়ে ঝুঁকির মুখে আছেন তাদের প্রথমে টিকা দেওয়া। কার আগ্রহ বেশি সেটা বিবেচ্য বিষয় হতে পারে না। বয়স, অন্যান্য রোগের ঝুঁকি, পেশার ধরন ইত্যাদি বিবেচনা করেই টিকা দেওয়া উচিত বলে আমার মনে হয়। পরে চিঠি লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও এক দফা ছুটি বাড়ানো হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে 40 বছর বয়সের কম কোনো নাগরিক যেহেতু করোনা ভ্যাকসিন পাচ্ছেন না, তাই শিক্ষার্থীরাও এখনই ভ্যাকসিন পাচ্ছেন না। আমার মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। এখানে বিষয়টিকে ভিন্নভাবে দেখা যায় মিস্টার সর্দার। কিশোর কিশোরীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম এবং আক্রান্ত হলেও তাদের উপর ভাইরাসের প্রভাব খুব কঠোর হয় না। সেজন্য ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো দেশেই স্কুল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। সরকারের ভয় হচ্ছে স্কুল কলেজ খুলে দিলে ছেলে মেয়েদের মধ্যে সংক্রমণ হবে ঠিকই, কিন্তু তারা বাসায় ফিরে বাবা মা, দাদা দাদি, নানা নানিকেও সংক্রমিত করবে। ভয়টা সেখানেই। আরও লিখেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাকামে মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরেও যেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে, সেখানে টিকার কার্যকারিতা কতটুকু সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েই যায়। তার মানে কি এই দাঁড়ায় যে টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নতুন করে আবার আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে? তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রতিনিয়ত যেখানে খবর প্রচার করা হচ্ছে, সেখানে বিবিসি বাংলার কাছ থেকে অনুসন্ধানী কোনো প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না, যা খুবই হতাশাজনক। টিকা নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে মিস্টার চৌধুরী, তবে বেশিরভাগ মানুষের সেটা হয় না। তবে টিকা নেবার পরে মাস্ক পরার উপদেশ সব দেশেই সব টিকার ক্ষেত্রেই দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন তারা নিশ্চিত যে টিকা নেবার পর মানুষ অসুস্থ হবে না, কিন্তু তার কাছ থেকে যে অন্য কেউ সংক্রমিত হবে না সেটা এখনও নিশ্চিত না। এবার চলতি খবরের বাইরের একটি বিষয় নিয়ে চিঠি লিখেছেন রংপুরের কাউনিয়া থেকে বিলকিস আক্তার। বর্তমান সময়ে আমরা নারীরা আরও বেশি উজ্জ্বল। দেশের প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকার এখন মহিলা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে নারীরাও রয়েছেন। বহু এনজিও এবং ব্যবসায়ী এখন নারী। তারা প্রতিযোগিতার ভিত্তিতে কাজ করছেন। কিন্তু এত অর্জনের পরেও আমাকে দুটি বিষয়ের দিকে দৃষ্টি দিতেই হচ্ছে। প্রথমত, নারী শিক্ষার হার এখনও আশানুরূপভাবে বাড়েনি। আমি গ্রামের মেয়ে, সেই উপলব্ধি থেকেই বলতে পারি গ্রামাঞ্চলের অবস্থা বেশ নাজুক। দ্বিতীয়ত, নারী নির্যাতন হয়ে উঠছে নানামুখী। কখনো যৌতুকজনিত নির্যাতন, কখনো ফতোয়াজনিত নির্যাতন, কখনো সন্ত্রাসীদের দ্বারা নির্যাতন। এগুলো বন্ধ করার জন্য আইনও তো আছে দেশে, শুধু চাই সেই আইনগুলোর কঠোর প্রয়োগ। আপনার সাথে কেউ দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হয় না মিস আক্তার। বাংলাদেশে নারীদের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু তারপরও সমাজ এখনও পুরুষতান্ত্রিকই রয়ে গেছে, যার ফলে নারীরা বিভিন্ন পর্যায়ে বৈষম্য এবং নির্যাতনের শিকার হচ্ছেন। আপনি যেরকম বলছেন, এই মুহূর্তে দরকার হচ্ছে প্রচলিত আইনের নিয়মিত প্রয়োগ, যাতে যারা নারী নির্যাতন করবে বা নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করবে তারা পার না পেয়ে যায়। গত সপ্তাহে বাংলাদেশের মিডিয়াতে বড় খবর ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার সুপারিশ। সে বিষয়ে আজও চিঠি রয়েছে, লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাইদ। একজন সাধারণ নাগরিক হিসেবে এই বিষয়টিকে আমার কাছে বেশ স্পর্শকাতর বলেই মনে হচ্ছে। কারণ ইতোপূর্বে জিয়ার নাম সংশ্লিষ্ট কোনো জায়গার বা স্থাপনার নাম পরিবর্তন হলেও তার খেতাব কেড়ে নেওয়ার মতো এমন সিদ্ধান্ত নিতে দেখা যায়নি বলেই জানি। আজকে জিয়ার ব্যাপারে যেটা ঘটছে, কাল আরেকজনের ব্যাপারে এর পুনরাবৃত্তি ঘটবে না, এমন নিশ্চয়তা কি কেউ দিতে পারেন? এই সংস্কৃতি চালু হয়ে যাওয়াটা কি বিপজ্জনক হয়ে যাচ্ছে না? এ বিষয়ে আরও লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মিনহাজুল ইসলাম তারেক। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত মাত্র কয়েকজন ব্যক্তির হিংসাত্মক রাজনীতির ব্যাপার, হয়তোবা সমগ্র জাতির নয়। এতে করে সার্বিক দেশ তথা মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হলো। এইসব ক্ষমতার অপব্যবহার কখনো দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলেই আমি মনে করছি। গায়ের জোরে এইসব করে কি লাভ? জামুকার এই সুপারিশের পেছনে রাজনীতি অবশ্যই থাকতে পারে মিস্টার সাইদ এবং মিস্টার ইসলাম। বিশেষ করে 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে আওয়ামী লীগ মনে করে, তাদের সব চিহ্ন মুছে ফেলার প্রয়াসও থাকতে পারে। সরকার যদি জামুকার সুপারিশ মেনে নেয়, তাহলে অবশ্যই একটি দৃষ্টান্ত স্থাপন হবে, যা ভবিষ্যতে তাদের প্রতিপক্ষ কাজে লাগাতে পারে। প্রতিপক্ষর সব অর্জন মুছে ফেলার রাজনীতি একবার শুরু হলে সেটা থামানো খুবই কঠিন। তবে বিষয়টি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে আমরা দেখব, এই প্রক্রিয়া জামুকা শুরু করছে না। সেটা শুরু হয়েছিল 1975 সালের পর থেকেই, যখন শেখ মুজিবের নামচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়া বন্ধ করবে কে? এবারে ভিন্ন প্রসঙ্গে একটি চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল। গত 14 ফেব্রুয়ারি রাতে ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানটি শুনলাম, যেখানে ফ্রান্সের বিদ্যালয়ে মহিলাদের হিজাব পরা নিয়ে আলোচনা হলো। কিন্তু আপনাদের অনুষ্ঠানে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় মৃত ভারতের বীর সেনাদের কথা কি উপস্থাপন করা যেত না, যা 2 বছর পূর্বে ওই দিনই ঘটেছিল? আমরা সব ঘটনার বার্ষিকী উপলক্ষের প্রতিবেদন প্রচার করি না মিস্টার পাল। পুলওয়ামার ঘটনা ভারতীয় মিডিয়াতে নিশ্চয়ই বড় করে দেখা হয়েছিল। ভারতের আরেকটি ঘটনার রিপোর্ট নিয়ে কিছু প্রশ্ন করে লিখেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। বিবিসি বাংলার ওয়েবসাইট ও ফেসবুক পাতায় 16 ফেব্রুয়ারি তারিখে রাম মন্দিরে কারা চাঁদা দেননি, নাৎসি কায়দায় তাদের চিনে রাখছে আরএসএস শীর্ষক খবরটি পড়লাম। অভিযোগটি বেশ উদ্বেগজনক ও আতঙ্কের। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, বিজেপি, আরএসএস, শিবসেনা, বজরং বা অন্য ধর্মের কোনো সংগঠন নিয়ে
বিবিসি কোনো সংবাদ পরিবেশন করলে তাদের হিন্দুত্ববাদী বা উগ্রবাদী বলে উল্লেখ করা হয়, কিন্তু এ ধরনের একই ঘটনা ঘটলে মুসলিম সংগঠনের ক্ষেত্রে জঙ্গি শব্দটি ব্যবহার করা হয়। আমি যতটুকু জানি, যারা ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে কোনো অপকর্মে লিপ্ত হয় সাধারণত তাদেরকেই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। তাহলে আমার প্রশ্ন, এই ধর্মীয় বৈষম্য কেন? ভালো প্রশ্ন করেছেন মিস্টার রহমান, তবে প্রশ্নের প্রেক্ষাপটের সাথে আমি দ্বিমত পোষণ করছি। যেমন বাগদাদের বাজারে ইসলামিক স্টেটের বোমা হামলায় 200-300 নিরীহ মানুষের মৃত্যু, আর মন্দির নির্মাণের জন্য চাঁদা তুলতে গিয়ে কেরালায় বিজেপির হুমকি ধামকি, দুটোই অপকর্ম, কিন্তু এই দুটো ঘটনা কি একই মানদণ্ডে বিচার করা সম্ভব? তাছাড়া সব মুসলিম সংগঠনকে আমরা জঙ্গি বলে বর্ণনা করি না। যেমন বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা ভারতের মুসলিম সংগঠনগুলোকে আমরা শুধু ইসলামপন্থী দল বলেই বর্ণনা করি। তেমনি বিজেপি বা আরএসএস বা শিবসেনাকে হিন্দুত্ববাদী বলেই বর্ণনা করা হয়, আর বজরং দলকে উগ্রবাদী বলা হয়। তবে যেসব সংগঠন গোপনে সশস্ত্র কার্যক্রম চালায়, যারা সশস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করে, তাদের আমরা জঙ্গি বলে থাকি। পরে চিঠি লিখেছেন মানিকগঞ্জ সদর থেকে মোহাম্মদ শামীম আহমেদ। সম্প্রতি লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আদালতের ক্ষেত্রে আপনি সম্বোধন করা হয়। যেমন আদালত বলেছেন, আদালত মন্তব্য করেছেন, আদালত তার রায় উল্লেখ করেছেন ইত্যাদি। আদালত একটি প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি নয়। সুতরাং কোন অর্থে আপনি বলা হয় বা বলা উচিত কিনা? আমি আপনার সাথে একমত মিস্টার আহমেদ। আদালত যেহেতু একটি প্রতিষ্ঠান, সেটাকে কেন আপনি বলে সম্বোধন করা হয় তা আমার বোধগম্য নয়। হয়তো বিচারকের ব্যক্তিত্বের সাথে আদালতকে এক করে দেখা হয়, যে কারণে আদালতকে বিজ্ঞ এবং আপনি বলা হয়। তবে সেটা আইনজীবীদের ভাষা হতে পারে, কিন্তু মিডিয়াতেও একই পরিভাষায় ব্যবহার করা ঠিক হবে বলে আমার মনে হয় না। ভাষার ব্যবহার নিয়ে আরেকটি প্রশ্ন করেছেন খুলনার দিঘলিয়া থেকে মোহাম্মদ মুজাহিদ। আমি অনেক দিন যাবৎ খেয়াল করতেছি যে বিবিসি বাংলার সাংবাদিকগণ রবিবারকে রোববার বলে, কিন্তু কেন এটা বলে? রবিবার বা রোববার নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো নীতি নেই মিস্টার মুজাহিদ। রোববার শব্দটিও যেহেতু প্রচলিত, তাই আমরা দুটোই ব্যবহার করি। ব্যক্তিগতভাবে আমি রবিবার বলি থাকি। পরে চিঠি লিখেছেন রাজশাহী দুর্গাপুর থেকে মোহাম্মদ ফাতিউর রহমান রাকিব। সন্ধ্যার পর যখন বাজারে যাই বা হাঁটাহাঁটি করতে বের হই, যখন সন্ধ্যা 7:30 বাজে, তখন বিভিন্ন দোকানে, রাস্তার মোড়ে ধ্বনিত হতে থাকে বিবিসি বাংলার প্রচার। সবাই কান পেতে শোনে বিবিসি বাংলা। আমি এই দৃশ্য দেখি আর ভাবি, বিবিসি আগেও বাংলার মানুষের প্রিয় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। ধন্যবাদ মিস্টার রহমান। রাস্তার মোড়ে বা দোকানে যে এখনও বিবিসি বাংলার সন্ধ্যা অনুষ্ঠান অনেকে মিলে শুনছেন, সেটা শুনে অত্যন্ত ভালো লাগলো। বহুদিন পরে লিখেছেন আমেরিকা প্রবাসী শ্রোতা সিসিম হাবিব, যিনি ভার্জিনিয়া রাজ্যের বাসিন্দা। আজ শেষ করছি সেই প্রবীণ শ্রোতা সিসিম হাবিবের চিঠির একাংশ দিয়ে। আজ থেকে 49 বছর আগে বিবিসির কর্মকর্তাগণ ও অগণিত শ্রোতার কাছে আমার নাম বিশেষ পরিচিত ছিল। প্রতি সপ্তাহেই আমি চিঠি লিখতাম এবং অত্যন্ত আগ্রহ নিয়েই বিবিসি থেকে আমার লেখা পড়া হতো। তখন আমি কিশোরী ছিলাম। আজ আমি বার্ধক্যে এসে পা রেখেছি। জীবনের টানাপোড়েনে মাঝখানে কিছু সময় অনুষ্ঠান শোনা হয়নি, কিন্তু এখন আবার নিয়মিত আমার দৈনন্দিন কাজের অন্যতম একটি হয়ে উঠেছে এটি। 4-5 বছর বয়স থেকেই বিবিসির শব্দ মাথায় নেড়ে বসেছে। যখন আমার বাবা মা নিয়মিত বিবিসির প্রত্যেকটি অনুষ্ঠানই শুনতেন, যখন নিজে বিচারবুদ্ধি অর্জন করলাম, বুঝলাম বিবিসির প্রচারিত অনুষ্ঠান, বিশেষ করে সংবাদ, বেশ নির্ভরযোগ্য, বানোয়াট কাহিনী নয়। আপনাদের প্রশংসা এতটুকু কাগজে লিখে শেষ করা যাবে না, যদি অতলান্তিক মহাসাগর সমান কালি খরচ করেও লিখি। আপনাকে ধন্যবাদ এত বছর পর আবার চিঠি লেখার জন্য। আমাদের অনুষ্ঠানে অনেক পরিবর্তন আপনি দেখেছেন। আশা করি ভবিষ্যতে আপনার অভিমত আমাদের জানাবেন। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। কলকাতার বেহালা থেকে প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, পাইকগাছা খুলনা থেকে আরিফুল ইসলাম, খুলনার কপিলমুনি থেকে মোহাম্মদ শিমুল বিল্লাল বাপ্পি, পীরগাছা রংপুর থেকে আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম, পঞ্চগড়ে দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, লক্ষ্মীবাজার ঢাকা থেকে জাহিন মুমতাহিনা, খুলনার পাইকগাছা থেকে মুতাসিম নয়ন, আর কাউনিয়া বরিশাল থেকে মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্ব খাদ্য সংস্থা বলছে সিরিয়ায় নিরন্ন মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। 1,20,00,000-এরও বেশি মানুষ, তাদের ঘরে যথেষ্ট খাবার নেই। আল জাজিরা টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে বলে জানা যাচ্ছে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল
বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।